সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় স্থগিত ঘোষণা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিসহ ৮ দফা দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে একটা ঝড় তুলে দিয়েছেন শেখ হাসিনা। তার দেশে ফেরার বক্তব্যে কার্যত নড়ে চড়ে বসেছে সরকার প্রশাসন। ফলে হাসিনার প্রাসঙ্গিকতা যে এখনো কমেনি বাংলাদেশের রাজনীতিতে, সেটা পরিষ্কার হয়ে গেল। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা যে ব্যাখ্যা দিচ্ছেন শেখ হাসিনা ফেরার বিষয়ে, তাতে চমকপ্রদ অনেকেই। হাসিনার মৃত্যুদণ্ড নাকি স্থগিত হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মৃত্যুদণ্ড স্থগিত হয়ে গেলে ফের সক্রিয় হবেন দেশের রাজনীতিতে, ফের স্বাভাবিক ছন্দে ফিরবে দেশ। আসলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, আর কি বা বলছেন আইন বিশেষজ্ঞরা, চলুন আলোচনা করা যাক। যে আদালত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছিলেন, হাসিনা ফিরতেই আইনের কোনো বাধা নেই। নিশ্চয়ই মনে আছে তাদের এই বক্তব্যটা আপনাদের। এরপরে হাসিনা ফেরার কথা ঘোষণা করলেন। চলতি বছর ডিসেম্বরেই ফিরবেন বলে ঘোষণা দিয়ে এমনকি আত্মসমর্পণ করবেন। দলের অন্যান্য কর্মী, প্রাক্তন মন্ত্রীদের নিয়ে ফিরবেন। এখন প্রশ্ন, সত্যিই কি তাকে গ্রেপ্তার করা হবে? এরপর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, নাকি তিনি গ্রেপ্তার হলেও তাকে সাজা এত সহজে দেওয়া সম্ভব হবে না? কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাজা কার্যকর তো দূর, তাকে গ্রেপ্তার নাও করা হতে পারে। কারণ এমন নজির রয়েছে বাংলাদেশে। একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এখনো বাংলাদেশে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। যদিও দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন, নির্বাসনে ছিলেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই তার মৃত্যুদণ্ড সাজা 1 বছরের জন্য স্থগিত করে দেন। এরপর দেশে ফেরেন এই বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ। এরপর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে 13 বছর পর আত্মসমর্পণ করেন, যদিও তখন নাকি তাকে জেলেও যেতে হয়নি। ভাবুন একবার, একজন মৃত সাজা প্রাপ্ত একজন আসামি, তিনি গ্রেপ্তার পর্যন্ত হলেন না। কি কারণে? কারণ ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন সরকার তার পক্ষে ছিল, মখলুস তার পক্ষে ছিলেন। তাই অন্যদিকে শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ছিলেন, মানে 5ই আগস্ট পর্যন্ত, তখনও পর্যন্ত কোনো মামলাই তার বিরুদ্ধে। তিনি দেশ ছাড়ার পর মামলা হয়েছে একাধিক, অর্থাৎ হাসিনা দেশ ছাড়ার পর মামলাগুলো হয়েছে পরপর। এরপর তার অনুপস্থিতিতে সবটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। অন্যদিকে বলা হচ্ছে বন্দি বিনিময় চুক্তি, যে চুক্তির ভিত্তিতে ভারত নাকি প্রত্যর্পণ করবে শেখ হাসিনাকে, আর সেটারই কারণ হচ্ছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন, বন্দি তো নয় হাসিনা, তাকে বন্দি করেছে এটা মনে করে না ভারত, তাকে আশ্রয় দিয়েছে ভারত। ফলে সেই অনুসরণ করতে বাধ্য নয় নয়াদিল্লি। এমনকি যদি হাসিনাকে আসামি ধরেও নেওয়া হয়, সেক্ষেত্রেও ভারত যদি মনে করে শেখ হাসিনার বিচার হতে পারে রাজদেশপ্রণোদিত ভাবে, যেটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তাহলে তো এটি একটি শক্তিশালী ব্যাখ্যা, যেটি আন্তর্জাতিক ক্ষেত্রে দেখাতে পারছে ভারত। এখন ফিরে শেখ হাসিনা আত্মসমর্পণ করলেও ক্ষমতাসীন দল যদি চায়, তাকে গ্রেপ্তার করা হবে না। মৃত্যুদণ্ডের সাজা কার্যকর তো দূর, যেরকমটা হয়েছে এই কালাম আজাদের ক্ষেত্রে। এখন প্রশ্ন, যদি বিএনপি সেটাতে রাজি না হয়, হতেই তো পারে যে বিএনপি কার্যত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া প্রস্তুত, তারা কিন্তু সেটা খারিজ করবে না। এখানেও কিন্তু আইনের ব্যাখ্যা রয়েছে। শেখ হাসিনা চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কোন কোন ক্ষেত্রে একেবারে তাদের এখতিয়ার রয়েছে বিচার করার, সেটা নিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে। সেক্ষেত্রে তো ওই আদালত সাজা দিতে পারবে না যতদিন না হাসিনার চ্যালেঞ্জ করা এই মামলাটি খায় বা বিচার আসে। ততদিন প্রেক্ষাপট অনেক বদলে যাবে বাংলাদেশে। দেশের সক্রিয়তা বাড়িয়ে ফেলবে শেখ হাসিনা, তার দল সক্রিয় হয়ে উঠবে রাজনীতিতে। এখন দেখার, আইনের তো অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। এখন পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই সব থেকে বড় প্রশ্ন। আগামী 5 মাসের জন্য ঘটনাবহুল হতে যাচ্ছে বাংলাদেশ। হাসিনা ফেরার আগে মাঠ প্রস্তুত করতে গিয়ে অনেক জঞ্জাল সাফাই হয়ে যেতে পারে। সেখানে শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব, সামরিক থেকে প্রশাসন, অনেকেই প্রাণ সংশয় থাকবে। হাসিনার একটি ঘোষণা আর তাতেই ভেঙে চুরমার হয়ে গেল অনেকের সুখের স্বপ্ন। সরকার এবং বিরোধী সেজে থাকা বিএনপি এবং ঘুম ছুটেছে, কিন্তু সমানভাবে চাপে পড়ে গিয়েছে বিশ্বের 4টি পরাশক্তি। আমেরিকা চাইবে না হাসিনা দেশে ফিরে, কারণ হাসিনা নেই বলেই তো তারা বাংলাদেশকে তাদের 51 তথ্য বানাতে পেরেছে। ব্রেন ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে 18তম মার্কিন রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন, কিন্তু বাংলাদেশে তার প্রভাব প্রতিপত্তি দেখে মনে হচ্ছে বাংলাদেশের নতুন ভাইসরয়।
যা ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের সাধারণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন। এখন সবাই বুঝতে পারছে হাসিনার পতন কারা ঘটিয়ে কেন। কারণ হাসিনা আগেই আমেরিকার অভিসন্ধি ফাঁস করে দিয়েছিলেন। আমেরিকাকে ভারতও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতে যেমন কংগ্রেস না থাকলে বিরোধী বলে কিছু থাকে না, তেমন বাংলাদেশেও আওয়ামী লীগ না থাকলে বিরোধী বলে কিছু থাকে না। ইঙ্গিতটা স্পষ্ট। ফলে আমেরিকার উপস্থিতিতে হাসিনাকে সঠিক বিচার না দিয়ে দেশে ফিরলেই মৃত্যু কার্যকর করা মোটেই সোজা হবে না। কারণ সামনেই বসছে ব্রিক্স সম্মেলন, যেখানে ভারত রাশিয়ার তাদেরকে শক্তি প্রয়োগ করবে হাসিনাকে সঠিক বিচার পেতে। ব্রিক্সের সদস্য দেশ যদি হাসিনার পক্ষে থাকে, তাহলে চীনও বাধ্য হবে হাসিনাকে দেশে ফিরিয়ে সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশের সরকারকে চাপ দিতে। ফলে হাসিনাকে ফেরার বার্তায় চাপে ফেলে দিয়েছে পরাশক্তিগুলিকে। হাসিনাকে ফেরত চেয়ে বারবার চিঠি দিয়েছে বাংলাদেশ, কিন্তু সেই চিঠির বয়ানে লুকোনো বার্তাটি ছিল যেন তাকে না ফেরায় ভারত। কারণ বারবার উল্লেখ করা হয়েছে যে প্রত্যর্পণ চুক্তি মেনে হাসিনাকে ফেরত দিক ভারত, যার অর্থই হাসিনাকে যেন না ফেরায় ভারত। কারণ তারা জানে বন্দি প্রত্যর্পণ চুক্তিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে ব্যক্তিকে ফেরানো হবে, যদি ফেরার পর তার প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে, তাহলে তাকে দেশে ফেরাতে বাধ্য অন্য দেশ। আর এখানে হাসিনা কোনো বন্দী নয়, বাংলাদেশের সেনাই তাকে সেনা বিমানে করে রেখে গিয়েছে। এখানে যেহেতু হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই ভারত স্বাভাবিকভাবেই ফেরাবে না। আর হাসিনা না ফিরলে বিচার সম্পন্ন না হলে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞাও তোলা হবে না। ফলে বিএনপি জামাত মিলিজনের সরকার চালিয়ে যাবে। আওয়ামী লীগের সম্পত্তি, নারী, গাড়ি, বাড়ি লুটপাট এবং সংখ্যালঘু হিন্দুদের উপরও একই রকম অত্যাচার চালিয়ে যেতে পারবে। কিন্তু তাদের সেই সুখ স্বপ্নের বাদশা ছিল। ডিসেম্বরে তিনি ফিরছেন বলার পর ভয়ে চুপসে গিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী সব পক্ষ। এনসিপির নাহিদ ইসলাম তো ভয়ের প্রকাশ ঘটিয়ে দিলেন যে ডিসেম্বরে কেউ একজন দেশের পরিকল্পনা করছে। আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির তাকে ঝুলতেই হবে। যদিও এইসব বাচ্চাদের কোনো বক্তব্য খুব একটা গ্রাহ্য হবে না। আসলে হাসিনা ফিরলে যদি তার ফাঁসি হলেও দেশে তো আওয়ামী লীগের উত্থান হবে, তাকে প্রতিরোধ করার ক্ষমতা নেই জামাত, বিএনপি এবং এনসিপির। তিন দলের সম্মিলিত ক্ষমতাও তুচ্ছ হয়ে যাবে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা মানুষের আন্দোলনের কাছে। হাসিনা জানেন তিনি যদি না ফেরেন, তাহলে আওয়ামী লীগ দলটি শুধু মুখ থুপেই পড়বে না, যত নেতাকর্মী অত্যাচারিত হচ্ছেন তাদের দায়ও পড়বে হাসিনার উপর। ফলে তিনি চাইছেন ফিরে কোন একটা হেস্তনেস্ত করতে, তাতে যদি তার প্রাণ যায় তো যাক। কিন্তু তিনি এটাও জানেন যে তিনি প্রায় 5-6 মাস আগে থেকে ঘোষণা দিয়ে দিলেন দেশে এখন থেকে চাঙ্গা হবে আওয়ামী লীগের সংগঠনগুলি। রিপোর্ট। বাংলাদেশের হিন্দুর দেশ থামবে কবে? ইউনুসের আমলে হিন্দু বিদ্বেষ এখনো সমান তালে চলছে, যার সাম্প্রতিক উদাহরণ রাম মূর্তি তৈরি করতে যাওয়া ব্যক্তি। এই ঘটনায় যে তারেক সরকারের জামানাতেও বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি কঠোর পদক্ষেপ করা হচ্ছে। না হলে কেন আর্থিক দুর্নীতির অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরুণী দাসকে? তার অপরাধ কি ছিল? বাংলাদেশে কি তাহলে হিন্দু দেবদেবীদের পুজো করার কোন নিয়ম আর রাখবে না তারেক সরকার? এই নিয়ে আলোচনা করলে উঠে একাধিক তথ্য, যা স্পষ্ট করে ইউনুসের জামানায় যেভাবে সংখ্যালঘুরা নিষ্পেষিত হতো, সেভাবেই এখনো হিন্দুদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে। যে রাম মূর্তি নির্বাচনা বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক আলোচনা কেন্দ্রবিন্দুতে এসেছিল, এবার সেই উদ্যোগের প্রধান উদ্যোক্তাই আর্থিক তছরূপের দায়ে গ্রেপ্তার হয়ে গেলেন। সেই সঙ্গে থমকে গেল গাইবান্ধার পলাশবাড়িতে 3 ফুট উঁচু রাম মূর্তির নির্মাণ ঘিরে তৈরি হওয়ার স্বপ্ন। বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও স্বাধীনতা কি খর্ব করার কাজ বিএনপির? এই নিয়ে নতুন করে প্রশ্ন। অভিযোগ, হাওয়ালার মাধ্যমে দেশি বিদেশি মুদ্রা পাচার এবং 9 কোটি 35 লাখ টাকার বেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন হরিদাস চন্দ্র তরুণী দাস। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ সিআইডির প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে হরিদাস চন্দ্র তরুণী দাসের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ 2020 সালের জানুয়ারি থেকে 2026 সালের জুন পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের তথ্য পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি প্রায় 9 কোটি 50 টাকার বেশি লেনদেন সন্দেহজনক এবং এর সঙ্গে হাওয়ালা কার্যক্রমের যোগ থাকতে পারে। প্রশ্ন হচ্ছে, এই অভিযোগের প্রেক্ষিতে কি এমন হলো যে এখন গ্রেপ্তার করতে হবে? কেন 2020-তে গ্রেপ্তার হলেন না তিনি? যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠলে কি 6 বছর লেগে যায় তাকে গ্রেপ্তার করতে? গাইবান্ধার 81 ফুট উঁচু রাম মূর্তি নির্বিকল্পনা করার কথা বলেছিলেন ধৃত শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটির উদ্যোগে এই বিশাল মূর্তি নির্মাণের ঘোষণা বাংলাদেশের সংখ্যালঘুদের ধর্মীয় ক্ষেত্রে একটি বড় উদ্যোগ হিসেবে পড়ছিল। কিন্তু গত মাসে মন্দির কমিটি নির্মাণ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়। বাংলাদেশে বসে সংখ্যালঘুদের হয়ে বাড়তি উদ্যোগ, সেটাই কি কাল হলো তার? সরকারের রোশনাল থেকে কি নিজেকে বাঁচাতে পারলেন না তিনি, যার পরিণতি এই গ্রেপ্তারি? দীর্ঘ কয়েক বছর হয়ে গেল, এখনো জেলেই রয়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু। কি হরিদাস চন্দ্র তরুণীর ভাগ্যেও দীর্ঘ কারাবাস? তার এই গ্রেপ্তারিকে ভারত কিভাবে দেখছে সেটা উল্লেখযোগ্য। কট্টর হিন্দুত্ববাদীরা কি তার সমর্থনে আওয়াজ তুলবেন?
চন্দ্র তরুণী দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কি স্বচ্ছতার সঙ্গে হবে, নাকি বাংলাদেশের মৌলবাদী চিন্তা ভাবনা থেকে মুক্তি পাবেন না তিনি? বাংলাদেশের সংবিধানের সব ধর্মের মানুষের সমাজের কথা বলা হলেও তা বাস্তবে মানা হয় কোথায়? ইউনিসেফ দেখানো রাস্তা থেকে সরতে পারল না তারেক সরকার। চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও বিতর্কিত পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবিতে রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ১৪ জুলাই দুপুরে শিক্ষার্থীরা মহাসড়কের একটি বড় অংশ জুড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা উত্তরার মহাসড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা চলমান এইচএসসি পরীক্ষা অবিলম্বে স্থগিত করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৮ দফা দাবি উত্থাপন করে প্রশাসনকে ১ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি দেওয়া মেনে নেওয়া না হলে দিনব্যাপী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, তারা সাধারণ জনগণের জন্য কোনো ধরনের ভোগান্তি তৈরি করতে চান না, কিন্তু পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে মারাত্মক ভুল ও ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতির কারণে তাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। বারবার বিষয়টি জানিয়েও কোনো সদুত্তর না পেয়ে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। এ সময় তারা একটি শিক্ষার্থী বান্ধব ও মানবিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিতের জন্য জোর দাবি জানান। শিক্ষার্থীদের ঘোষিত ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল: ১. প্রশ্নপত্র তৈরি ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। ২. এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের নিয়ে সব ধরনের বিতর্কিত পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা অবিলম্বে বন্ধ করতে হবে। ৩. দেশব্যাপী পরীক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। ৪. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় সৃজনশীল অংশে ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটির জন্য সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৫. প্রশ্নপত্রের এই ভয়াবহ ভুলের কারণে বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ১৪ নম্বর ক্ষতিপূরণ বা গ্রেস মার্ক হিসেবে দিতে হবে। ৬. শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ চাপমুক্ত ও শিক্ষার্থী বান্ধব করতে হবে। ৭. বিগত ২ বছরের নিয়মিত পড়াশোনা ও প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন করতে হবে। ৮. সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। শিক্ষার্থীদের এই ঝটিক মহাসড়ক অবরোধ কর্মসূচির কারণে উত্তরার আবদুল্লাপুর থেকে খিলক্ষেত ও বিমানবন্দর পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে শত শত গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়ে সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাংলাদেশে দীনেশ ত্রিবেদী হাই কমিশনার হয়ে আসার পরেই নতুন করে আলোচনায় দুদেশের অভ্যন্তরীণ সম্পর্ক। প্রায় ২ বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশের টুরিস্ট হয়েছে, আর এখানেই মাস্টার স্ট্রোক কেন্দ্রের। টুরিস্ট ভিসা সহজ হলে চিকিৎসা, শিক্ষা, পর্যটন, ব্যবসা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যোগাযোগ আরও বাড়বে। রাজ্য অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে। ইউনুসের সময় নানা টানাপোড়েনের জেরে ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে পৌঁছায়। পরে বাংলাদেশে আসেন বিএনপি সরকার। মুখে সুসম্পর্কের কথা বললেও বাংলাদেশ তেমনভাবে বন্ধুত্বের হাত বাড়ায়নি কেন্দ্রের দিকে। এরপর দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনার খানো এবং বন্ধ থাকা টুরিস্ট ভিসা চালু। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার কয়েক ঘন্টার মধ্যেই দীনেশ যান ইন্ডিয়ান ভিসিফিকেশন সেন্টারে, আর সেখানে গিয়ে তিনি ঘোষণা করে দেন ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য আবারও নিয়মিত পর্যটন ভিসা শুরু হওয়ার কথা। একেবারে কূটনৈতিক প্রথা ভেঙে ভারত এবার একজন ক্যারিয়ার কূটনীতিকের পরিবর্তে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং অভিজ্ঞ রাজনীতিবিদকে ঢাকায় হাই কমিশনার হিসেবে পাঠিয়েছিলেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তই বুঝিয়ে দেয় যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নয়াদিল্লি ঠিক কতটা অগ্রাধিকার দিচ্ছে। এই টুরিস্ট হওয়ার পরেই বাংলাদেশের মেডিকেল ট্যুরিজমে ভিড় বাড়ছে, আর এখানেই কিছুটা হলেও আশার আলো দেখা যাবে দুই দেশের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে। মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে ভারতে আসার পথ খুলবে, আর এতে আয় বাড়বে সরকারি হাসপাতালগুলির। সেই সঙ্গে পশ্চিমবাংলা সহ বিভিন্ন রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতেও বাড়বে। পাশাপাশি একাধিক অতিথিশালাতেও বাংলাদেশিদের আনাগোনা বাড়বে। সূত্র বলছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকার সম্প্রতি পর্যটন ভিসা পুনর করার ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই জমা পড়ে প্রায় ১,৪০,০০০ আবেদন।
আর এই আবেদনের যে সবটাই ভারতের স্টেট ভ্রমণের উপর নয়, চিকিৎসা সংক্রান্ত কারণেও বাংলাদেশ থেকে ভিসার আবেদন জমা পড়ে। আর একটা সময় যেখানে প্রতিদিন শত শত বাংলাদেশি রোগী চিকিৎসার জন্য আসতেন, পরিস্থিতি এমন পর্যায়ে নেমে আসে যে অনেক হাসপাতালের বহির্বিভাগে দিনে মাত্র 2-1 বাংলাদেশি রোগীকেই দেখা যেত। ক্যান্সার, হৃদরোগ, নিউরোসার্জারি এবং কিডনি চিকিৎসার ক্ষেত্রে কলকাতার হাসপাতালগুলোর উপর বাংলাদেশের মানুষের নির্ভরতা এখনো অটুট। বাংলাদেশে এই ধরনের রোগের উচ্চ পর্যায়ে চিকিৎসা পরিষেবা অমিল, পড়শি রাজ্যের উপরেই নির্ভর করতে হয় এইসব ক্ষেত্রে। তাই টুরিস্ট ভিসা যে শুধু ভারতে বাংলাদেশি ভ্রমণকারীদের ভিড়ই বাড়াবে তা নয়, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে জটিলতাকে কাটাবে। কারণ ভাষাগত মিল, কম যাতায়াত ব্যয় এবং দ্রুত চিকিৎসকদের প্রতি আস্থায় কলকাতাকে দীর্ঘদিন ধরে এরা প্রথম পছন্দ করে রেখেছে। কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে বিরোধিতার পথে গেলেও বাংলাদেশের জটিল চিকিৎসা ব্যবস্থা আজও উন্নতি হয়নি। তাই দেশের জনগণ যদি মেডিকেল ট্যুরিজম পরিষেবা পান, তাহলেও কি ভারতের সঙ্গে সমানভাবেই বিরোধিতার রাস্তায় হাঁটবে তারেক সরকার? এই প্রেক্ষাপটে ভারতের কাজ মানতেই হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। কি চাইছে তারেকের সরকার? বাংলাদেশকে মৃত্যুপরী করে দিতে দেশের ভয়। পরপর যুবলীগ নেতাদের মৃত্যুর ঘটনা বাংলাদেশে, তাও আবার কারাগারে। এগুলো তো স্রেফ যে মৃত্যু নয়, সেগুলো তো হত্যা নিয়ে নানা মহলে অভিযোগ তোলা হচ্ছে পরিবারগুলির তরফেও। প্রশাসন কি কোনো পদক্ষেপ করবে না, নাকি দেখেও না দেখার ভান করা হবে? তুরাগ নদীর 7 জন যুবলীগের দেহ উদ্ধার হয়, কিন্তু পুলিশ কোনো তদন্ত না করে উল্টে সাংবাদিক সম্মেলন করে বলে যে পুরো ঘটনা ভুয়ো। এদিকে জানা যাচ্ছে যুবলীগ নেতাকে পুলিশ তাড়া করে, তিনি বাঁচতে নদে ঝাঁপ দেন। এরপর তার দেহ উদ্ধার হয় তুরাগ নদ থেকে, কিন্তু পুলিশ পুরো বিষয়টি এড়িয়ে যায়। ডিএমপির উত্তর আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। একই সঙ্গে এই বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি বা জিডি বা দায়ের করা হয়নি। বিষয়টি অনুসন্ধানে পরিচালিত তথ্যের কোনো সত্যতা পাওয়া। তবে এখানেই থেমে নেই। তুরাগ নদের পর ফের আরো এক যুবলীগ কর্মী দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া যুবলীগ নেতা এবং ব্যবসায়ী জামান মনির মাতব্বর জামিন শুনানির আগের রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মারা যান। জানা যায় বুধবার রাত আনুমানিক 10টা নাগাদ মৃত্যু হয়। পুলিশের তরফে জানানো হয় মনিরুজ্জামান মনির অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি নাকি মোহাম্মদপুর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। তিনি 2024 সালে 5ই আগস্টের পর গ্রেপ্তার হয়ে কারাগারে যান। 4 থেকে 5 মাস পর একবার জামিনে মুক্তি পেলেও আটক থেকে বের হবার পরপরই ঢাকা পুলিশ তাকে আবারও গ্রেপ্তার করে। কিন্তু প্রশ্ন, তিনি তো হৃদরোগ এবং অতিরিক্ত ডায়াবেটিসের রোগী ছিলেন। সেই রাতে কি এমন ঘটলো যে তিনি এতটা অসুস্থ হয়ে পড়লেন যে তাকে হাসপাতালে স্থানান্তর করার সময় পাওয়া গেল না? তাকে কি আদৌ চিকিৎসার আওতায় নিয়ে আসার চেষ্টা হয়েছিল? কেন পুলিশের তরফে কোনো বিবৃতি এলো না? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই উঠছে, কারণ মনিরুজ্জামান মনির এই প্রথম নয়। এই কয়েক মাসে এর আগেও বহু বন্দী কারাগারে আছেন, যারা প্রত্যেকেই হয় আওয়ামী লীগের কর্মী আর না হয় যুবলীগের কর্মী। তাহলে এখন প্রশ্ন, কারাগারে হচ্ছেটা কি? গ্রেফতার করার পর কারাগারে কি নির্যাতন চালানো হচ্ছে? যদি তাই হয়ে থাকে তাহলে তো সেটা বেআইনি। কিছুদিন আগে চলতি বছর 24শে জুন আর এক যুবলীগ কর্মীর কারাগারে মৃত্যু ঘটে। গ্রেফতার হবার একদিন মৃত্যুর খবর পাওয়া যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে। তিনি যুবলীগের সাতকানিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক নুরুল আলম। পরিবারের রহস্যজনক মৃত্যু বলে দাবি করা হয়, কিন্তু কারা কর্তৃপক্ষের দাবি তিনি বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা চিকিৎসকেরা। ফলে তালিকাটা কিন্তু দীর্ঘ আর কারণগুলো প্রায় এক। কারা কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে হয় হৃদরোগে মৃত্যু হয়েছে, আর না হলে বলা হচ্ছে প্রবল অসুস্থ। মানুষগুলো আলাদা হলেও দল, সংগঠন আর মৃত্যুর কারণ কাকতালীয় ভাবে একই। সত্যি কি এগুলো কাকতালীয়, নাকি বাংলাদেশের কারাগারে এমন কিছু হচ্ছে যেগুলো কল্পনাতীত? শেখ হাসিনার জমানাতে নাকি আয়নাঘর ছিল বাংলাদেশে, যেখানে নাকি বিরোধীদেরকে নিয়ে গিয়ে নির্যাতন চালানো। কিন্তু কি অবাক কাণ্ড, যে আয়নাঘরের দীর্ঘদিন ধরে 18 মাস তল্লাশি চালানোর পরও খুঁজে পাননি মোহাম্মদ ইউনূস, যে আমলে এই অভিযোগ উঠেছিল। এবার কি বিএনপির আমলে কারাগারগুলিকে আইনের আওতায় নিয়ে আসা হবে? এতগুলো মানুষের প্রাণ যেতে কারা কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে মৃত্যু, এগুলিকে পরিবার বলছে হত্যা। এদিকে প্রশাসন বলছে গুজব। বিচার কে করবে? পাকিস্তানের সেফ সিটি প্রকল্পটা একটা মস্ত ধাপ্পাবাজি, আর সেই ধাপ্পাটাকেই কপি পেস্ট করতে চায় বিএনপি জামাতের এই অবৈধ সরকার। নিজেদের চোখে দেখুন, 900 কোটি রুপি ঢেলে লাহোরের আনারকলি বাজারে বোমা বিস্ফোরণের সময় 8000 ক্যামেরার একটাও কাজ করেনি। বৃষ্টি হলেই সিস্টেম ডাউন, পুলিশের কল সেন্টারের হেডফোন পর্যন্ত ভাঙা।
এই সাদা হাতিকে সালাহুদ্দিন আহমেদের অনুকরণীয় মনে হচ্ছে। বুঝতেই পারছেন 2001-06 সালের সেই দুঃস্বপ্ন আবার ফিরে এসেছে। একটা সম্পূর্ণ ব্যর্থ মডেল দেখিয়ে তারা বলছে বাংলাদেশের শহরকে নিরাপদ করবে। কিসের নিরাপত্তা? পাকিস্তানের মতো নজরদারি সত্ত্বেও যেখানে সন্ত্রাস আর সহিংসতা নিত্যদিনের ঘটনা, সেখান থেকে আমরা শিখতে যাব কোন শিক্ষা? এটা নিরাপত্তা নয়, এটা জনগণের ট্যাক্সের টাকা পাকিস্তানি ঠিকাদারের পকেটে পুরে দেওয়ার সিন্ডিকেট মাত্র। পাঞ্জাবের অডিট রিপোর্ট বলে দিচ্ছে এই প্রকল্প দুর্নীতির কালো পাহাড়। আর আমরা জানি বিএনপি জামাত ক্ষমতায় মানেই সিন্ডিকেট আর হাওয়া ভবনের কারসাজি। তারা পাকিস্তানি কারিগরি সহযোগিতা চায়, আসলে চায় পাকিস্তানি স্টাইলের বিনিময়হীন দুর্নীতি। নিজেদের দেশের মানুষকে নিরাপত্তা নয়, তারা পাকিস্তানি মন্ত্রীর সাথে রোহিঙ্গা আর মাদকের কারবারের নতুন সমীকরণ বানাতে চায়। সালাহুদ্দিন সাহেবের মুখে এই নিরাপত্তার কথা মানায় না, কারণ যেই দলের অতীত হত্যা আর বোমাবাজিতে ভরা, তারাই এখন আবার পাকিস্তানের ব্যর্থতা আমাদের গলায় পড়াতে চাইছে।